বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে কোষ ও এর গঠন। তো আমরা বইটা হাতে নিই। বইয়ের মধ্যে প্রথমে যে শব্দগুলো নিয়ে ছোট আকারে এখানে বক্স করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোষ, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জেনেটিক কোড এবং জিন। এই বিষয়গুলোর ভিতরে ঢুকতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষ বা সেলের নামকরণটা কিভাবে হলো আমরা জেনে নিই। প্রথমে বলা হচ্ছে রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে রবার্ট হুক। 1665 খ্রিস্টাব্দে তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি রক্ষক নিযুক্ত হয়েই ভাবলেন আগামী সাপ্তাহিক সভায় উপস্থিত বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। তিনি ভাবলেন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটা কিছু করা যায় কিনা। তার মানে যখন কোষ আবিষ্কার হয় তার অনেক আগেই অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, কিন্তু তখনও পর্যন্ত কোষ আবিষ্কার হয়নি। তো তিনি এটার আবিষ্কারক হিসেবে প্রথমে ভাবলেন যে আগামী সাপ্তাহিক সভায় বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। এই টেন্ডেন্সি নিয়ে তিনি কাজ শুরু করলেন। তো কাজটা কি? তিনি দেখলেন কাঠের ছিপি বা কর্ক দেখতে নিরেট, সলিড, অথচ সেটা পানিতে ভাসে। তো এটা নিয়ে তার চিন্তা ভাবনা শুরু হলো যে এই কর্ক সেটা পানিতে ভাসবে কেন, কঠিন বস্তু অথচ পানিতে ভাসছে। এটা নিয়ে তার কিউরিওসিটি শুরু হলো। তিনি ছিপির ভিতরে একটা পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। এই ছিপিটাকে তিনি স্লাইস করে কাটলেন, যেভাবে পাউরুটি কাটে তিনি অত্যন্ত পাতলা করে কাটলেন। কেটে তিনি সেটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলেন। তিনি সেখানে মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ দেখতে পেলেন, যেটা খালি চোখে দেখা যাচ্ছে না, অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যাচ্ছে যে সেটার মধ্যে ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ তিনি দেখতে পেলেন। তখন তার মনে পড়ল আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রীদের থাকার জন্য এমন ছোট ছোট সেল বা প্রকোষ্ঠ তিনি আগেও দেখেছেন। এ থেকেই ছিপির লিটল বক্সগুলোকে তিনি নাম দেন সেল বা প্রকোষ্ঠ। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে প্রথম সেল যিনি দেখলেন তিনি কোনো জীবের মধ্যে তিনি দেখেননি, তিনি দেখেছেন জ্বরের মধ্যে, যেটা ছিল একটি ছিপি যার সেকশন করে তিনি ছোট ছোট সেল বা ছোট ছোট প্রকোষ্ঠ তিনি প্রথম দেখতে পেলেন। তার মানে তিনি বুঝতে পারলেন যে এই ছিপিটা যে গঠিত হয়েছে সেখানে ছোট ছোট অংশে বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ব্যাপার আছে। তিনি সেটার নাম দিলেন সেল বা প্রকোষ্ঠ। তো এই সেল বা প্রকোষ্ঠ তিনি যে নামটা দিলেন, এই নামটা কিন্তু তিনি নতুন কোনো কিছুর নাম দিলেন না, এটা আগেও ছিল। সেটা ছিল হচ্ছে ল্যাটিন সেলুলা। ল্যাটিন ভাষায় এই সেল বা প্রকোষ্ঠ শব্দটি সেলুলা, এই ল্যাটিন ভাষায় সেলুলা শব্দ আগে থেকেই ছিল। এই সেলুলা শব্দ থেকেই এই সেল শব্দটির উৎপত্তি হয়, যার আদি রূপটা হচ্ছে এটা হচ্ছে ল্যাটিন। তার মানে বোঝা যাচ্ছে যে সেল আমরা যে উচ্চারণ করছি বা কোষ, তার আদি যে স্ট্রাকচারটা সেটা ছিল সেলুলা, যা ছিল একটি ল্যাটিন শব্দ। আচ্ছা, তিনি পর্যবেক্ষণ করলেন এবং তার এই পর্যবেক্ষণটা মাইক্রোগ্রাফিয়াতে প্রকাশ করলেন। মাইক্রোগ্রাফিয়া নামে তিনি একটা বই লিখেছিলেন, মাইক্রোগ্রাফিয়া। এটা হচ্ছে তার লিখিত একটা বই। এই বইয়ের মধ্যে তিনি এই সেল বা প্রকোষ্ঠের এই ধারণাটি প্রথম প্রকাশ করলেন। তো অধিকাংশ কোষই আণুবীক্ষণিক, এটা হচ্ছে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে কোষ খালি চোখে দেখা যায় না। তবে সবকিছুরই যেমন ব্যতিক্রম থাকে, এই ক্ষেত্রে ব্যতিক্রম আছে। পাখির ডিম এটা একমাত্র কোষ
দিয়ে গঠিত, মানে একটি মাত্র কোষ দিয়ে গঠিত। পাখির ডিম, হাঁস মুরগির ডিম খালি চোখেই দেখা যায়, উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম যে উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। তাহলে আমরা যদি আগে থেকে যতটুকু জানতাম, আমরা জানতাম যে কোষ খালি চোখে দেখা যায় না, কিন্তু এই উট পাখির ডিমটা হচ্ছে ব্যতিক্রম, কিংবা পাখির ডিম কিংবা হাঁস মুরগির ডিম সেটা হচ্ছে ব্যতিক্রম। সেটাও কিন্তু একটা কোষের মধ্যে যা যা থাকে ওটার মধ্যেও ঠিক তাইটাই থাকে। কাজেই কোষ জিনিসটাকে কল্পনা করতে গেলে একটা ডিম আকারে কল্পনা করাই ভালো। তো সেক্ষেত্রে তিনি দেখলেন যে উট পাখির ডিম তার দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। এটাও জেনে নেওয়া ভালো। দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। তো এটাও পরীক্ষায় আসতে পারে যে সবচেয়ে বড় কোষ কোনটি, বা সবচেয়ে বড় কোষের আকার কিরকম, আমরা তখন এটাকে ব্যবহার করতে পারবো জ্ঞানটাকে। তো তুলা বা পাটের আঁশ, তাল গাছের আঁশ বেশ লম্বা এবং সেটাও খালি চোখে দেখা যায়। কাজে খালি চোখে দেখা যায় শুধুমাত্র যে উট পাখির ডিম তাই নয়, তুলা বা পাটের আঁশ, তাল গাছের আঁশ এগুলো কিন্তু খালি চোখে দেখা যায়। আচ্ছা, মানুষের যে নিউরনের যে কোষ এটি প্রায় 1.37 মিটার লম্বা। মানুষের নিউরনের যে কোষ সেটি 1.37 মিটার লম্বা। এখান থেকে আমরা এই তথ্যটাও জানতে পারলাম। আচ্ছা, আর একটু আগাই। সেল এর বাংলা প্রতিশব্দ করা হয়েছে কোষ, যা জীবকোষ। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। সম্পূর্ণ কোষের বর্ণনা তিনি না দিলেও এই আবিষ্কারের পর অন্যান্য বিজ্ঞানী কিছু উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করেন। এরপর অণুবীক্ষণ যন্ত্রের কিছুটা উন্নতি সাধিত হলে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক, আচ্ছা আমরা যে রবার্ট হুকের কথা বলছিলাম, তার দেশের বাড়ি সম্পর্কে তো এখানে কিছু বলা হলো না। যদি আমরা এটা একটু সার্চ দিই যে রবার্ট হুক তার বাড়ি সম্পর্কে যদি জানতে পারে, আমরা ছবিটা দেখতে পারি। এই যে রবার্ট হুককে দেখাচ্ছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে ইউনাইটেড কিংডমে, তার বাড়ি হচ্ছে ইউনাইটেড কিংডমে, এবং তিনি 67 বছর বেঁচে ছিলেন। সেটা এখানে দেখা গেল। যে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তো আমরা তার নামটাও লিখি, গুরুত্বপূর্ণ। এবং তিনি 1674 সালে কোষ সম্পর্কে কিছু তথ্য আমাদের সামনে উপস্থাপন করেন। ও তার বাড়িটা ছিল হচ্ছে ডাচ বলতে বোঝায় হচ্ছে নেদারল্যান্ড। আগে যাদেরকে ডাচ বলা হতো, তিনি 1674 খ্রিস্টাব্দে কোষ সম্পর্কে আরো কিছু আবিষ্কার আমাদের সামনে এনে হাজির করলেন। তিনি
কোষ প্রাচীর ছাড়াও এর ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যসমূহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন এবং 1781 সালে ফেলিস ফন্টানা কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করলেও 1833 সালে রবার্ট ব্রাউন সর্বপ্রথম উদ্ভিদ কোষে সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন। তাহলে ফেলিস ফন্টানা 1781 সালে ফেলিস ফন্টানা 1781 সালে তিনি কোষের ভিতরে কিছু নিউক্লিয়াসের অস্তিত্ব তিনি অনুমান করতে পারলেন, যে কোষের মাঝে গোলাকার একটা বস্তু যেটার অস্তিত্ব তিনি অনুমান করতে পারলেন, কিন্তু তিনি এটাকে সুস্পষ্ট আকারে এটাকে আবিষ্কার করতে পারেননি। আবিষ্কারটা করেছে হচ্ছে রবার্ট ব্রাউন। তিনি হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্ব সম্পর্কে ধারণা করলেন। অস্তিত্ব সম্পর্কে কি করলেন? ধারণা করলেন, কিন্তু তিনি সেটা আবিষ্কার করতে পারেননি। পরবর্তীতে রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী, তিনি 1833 খ্রিস্টাব্দে নিউক্লিয়াসের আবিষ্কারই করে ফেললেন, যে কোষের মধ্যে নিউক্লিয়াস নামে একটা বস্তুর অস্তিত্ব আছে। তো আমরা সামনে আগাই। 1835 সালে ফরাসি বিজ্ঞানী ফেলিক্স ডুজারডিন কোষের মধ্যে এক ধরনের জেলির ন্যায় থকথকে পদার্থকে সার্কোড নামে আখ্যায়িত করেন। ফেলিক্স ডুজারডিন নামে আরেকজনের কথা আসতেছে, ফেলিক্স ডুজারডিন। জেলির মতো থকথকে বস্তুর অস্তিত্ব তিনি প্রথম বুঝতে পারলেন, এবং এই যে অস্তিত্ব এটাকে তিনি সার্কোড নামে, জেলির ন্যায় যে থকথকে অস্তিত্ব, এটাকে তিনি সার্কোড নামে অভিহিত করলেন। তো এর পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে পার্কিনজে 1840 সালে ওই তরল সজীব পদার্থের নাম দেন হচ্ছে প্রোটোপ্লাজম। তো তিনি কিন্তু আবিষ্কার করলেন, নাম দিয়েছিলেন সার্কোড। আর পার্কিনজে তিনি কি করলেন, এই যে জেলির মতো থকথকে যে পদার্থ যার নাম দেওয়া হয়েছিল সার্কোড, তিনি এটার নাম দিলেন হচ্ছে প্রোটোপ্লাজম। যার মধ্যে এই প্রোটোপ্লাজম সম্পর্কে তোমাদের ধারণা আগেই ছিল। আর রবার্ট ব্রাউন যে নিউক্লিয়াস আবিষ্কার করলেন এটা তোমরা সম্ভবত আগেই জানতে, এবং রবার্ট হুক যে 1665 সালে কোষ আবিষ্কার করেন এটাও তোমরা জানতে। তবে যেটা জানতে না সেটা হচ্ছে উট পাখির ডিমই হচ্ছে সবচেয়ে বড় কোষ, যার দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার, এবং নিউরন কোষ যেটা 1.37 মিটার লম্বা। আর অ্যান্টনি ভন লিউয়েনহুক যিনি সজীব কোষ প্রথম আবিষ্কার করেন 1674 খ্রিস্টাব্দে, যার বাড়ি ছিল ডাচ বা নেদারল্যান্ড। আর একটা ব্যাপার জানতে পারলে সেটা হচ্ছে ফেলিস ফন্টানা 1781 সালে নিউক্লিয়াসের অস্তিত্ব সম্পর্কে ধারণা দেন, এবং ফেলিক্স ডুজারডিন তিনি জেলির মতো থকথকে পদার্থকে কোষের মধ্যে যেটা অবস্থিত তাকে সার্কোড নামে অভিহিত করেন। আর একটা জিনিস জানতে পারলে যে পার্কিনজে সেই জেলির মতো থকথকে পদার্থ তার নামকরণ করলেন হচ্ছে প্রোটোপ্লাজম। তো 1931 সালে জার্মান বিজ্ঞানীদ্বয় ম্যাক্স নল এবং আর্নেস্ট
রাস্কা কর্তৃক ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় এবং উন্নতি সাধনের পর কোষ ও কোষীয় অঙ্গাণুর অতি সূক্ষ্ম গঠনও জানা গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী কোষের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো আমরা আরেকটা তথ্য জানতে পারলাম, সেটা হচ্ছে ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা। ম্যাক্স নল প্লাস আর্নেস্ট রাস্কা। ওনারা কি করলেন? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র তারা দুজনে মিলে আবিষ্কার করলেন এবং এটা আবিষ্কারের পর থেকে, এবং এটা হচ্ছে 1932 সালে, কাজেই এটা আরো 1931 সালে 1931 সালে ম্যাক্স নল ও আর্নেস্টো রাস্কা তারা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন এবং এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার এবং এর উন্নতি সাধনের পর কোষ ও কোষীয় অঙ্গাণুর অতি সূক্ষ্ম গঠনও কিন্তু জানা গেছে।